আমরা সকলে ছোটতে বিক্রম বেতাল দেখতাম, মনে আছে? হ্যাঁ, আজকের গল্পটি একটি বেতালকে কেন্দ্র করে। বেতালরা কোনো সাধকের আত্মা হয়, যারা অপমৃত্যু মরে কোনো এক স্থানে বন্দী হয়ে থাকে। অভিশাপে কিংবা কোনো খারাপ কর্মের ফল হিসেবে এই সময় চক্রের বাঁধনে আটকে পড়ে যায়। এদের মধ্যে সবথেকে ক্ষমতাশালী বেতাল হলো অগ্নি বেতাল, যে কামরূপ কামাখ্যায় প্রতিষ্ঠিত শিবলিঙ্গের ন্যায় একটি মূর্তিতে আছে। সেখানে সাধারণ মানুষরা খুবই উপকার পায়। আজকে এমনই একটি বেতালের ঘটনা শোনাব, যেখানে একটি বেতাল সামান্য একটি ছেলেকে অসামান্য সম্পত্তি ও ক্ষমতার মালিক করে দেয়, তার জীবন গড়ে দেয়। কিন্তু শেষ পর্যায়ে কি হয় সেই ছেলেটির, জানার জন্য শুনতে থাকুন রিয়েল ইনসিডেন্টের সত্য ভৌতিক ঘটনা। নাম চিরণ ব্যানার্জি, বাড়ি উত্তর 24 পরগনায়, ব্রাহ্মণ সন্তান। 21 বছর বয়স হয়ে গেছে আমার, তাই সাধারণত পেট চালাবার জন্য পুজো আর্চা করে থাকি। নিজের বাড়ির যজমান ও বিভিন্ন জায়গায় হোমযজ্ঞের জন্য আমাকে ডেকে থাকে সাধারণ মানুষরা। আমাদের গোষ্ঠীর ব্রাহ্মণদের নাম ডাক আছে চারিদিকে। দুপুরবেলা কলেজ থেকে যখন ফিরছি, রাস্তায় থাকা অশ্বত্থ গাছটি কেমন যেন কেঁপে উঠল। কাছে গিয়ে দেখতেই আওয়াজ পেলাম, ও কি হলো ব্যাপারটা? এই জিনিসটা দেখতে আশপাশটা ভালোভাবে লক্ষ্য করলাম। আওয়াজটি আবার হলো, হো। আওয়াজটিকে দেখে আমার প্রথমবারে বুক কেঁপে উঠেছিল। আজ পূর্ণিমা, কলেজে যাওয়ার আগে নারায়ণের কথা কটা ছিল, সেগুলো সব সারা হয়ে গেছে। আর খাওয়া দাওয়া বলতে আজকে অন্ন জোটেনি, লুচি আর তরকারি, সাধারণ যেমন ভোজন হয় আর কি। খুবই কষ্ট হয় এই আটা ও ময়দার জিনিস খেতে, তাই পেটে একটু কষ্ট হচ্ছিল, পেটে লাগছিল সাধারণ কথায়। পেটটা মোচড় দিচ্ছে এমন সময় আবার আওয়াজটি এলো, ও। আওয়াজটি দেখে আমি জোরে চিৎকার করে বললাম, এই কে রে? ভর দুপুরে লুকিয়ে লুকিয়ে সবাইকে ভয় দেখাচ্ছিস? কি মনে করছিস? সামনে আয়। আশপাশটা দেখলাম, কারোরই কোনো নড়াচড়ার আওয়াজ নেই, কেউ কোথাও নেই। অবাস্তব ব্যাপার, 3বার আওয়াজ এলো, তবুও মানুষটিকে দেখতে পেলাম না। এ আবার কি? কোনো হুনু হয়তো হুপ হুপ করে আওয়াজ করছে, আর আমি আবার অন্য কিছু ভাবছি। যাক, বাড়ি যাই। এমনিতেও গাছটা নড়ছিল, হয়তো গাছের ডাল থেকে লাফ দিয়ে অন্য কোথাও পালিয়েছে আমার চোখের আড়ালেই। সাইকেলটি টানতে টানতে আমি হাঁপিয়ে উঠেছি। কি ব্যাপার, সাইকেলে কি পাম্প নেই? পেছনের চাকা তো পাম্প দিয়েই বেরোই প্রতিদিন আমি। পিছন ফিরে তাকাতেই মনে হলো যেন পেছনে ক্যারিয়ারে কেউ বসে। ক্যারিয়ারটি দুলছে, যেন কোনো
ভারী ওজন পেয়েছে তাতে। ক্যারিয়ারের রডগুলি দুলছে। এটি সাধারণত কোনো ভারী বস্তু কিংবা কেউ চেপে বসে দুললে এমনটিই হয়। সাইকেলটি টানতে টানতে আমি বাড়ির দিকে গেলাম। ওখান থেকে আমার বাড়ি বেশি দূর নয়, সামান্য 10 পা হাঁটলি। সাধারণত পুজো আর্চা করি, যা জীবনযাপন হয় আমাদের। আর বাড়ির চাষবাস তো আছেই। বেশি জমি নেই, ওই কোনো রকমে সারা বছর কেটে যায় আর কি। ভাবছি সামনের মাস থেকে টিউশন পড়াবো, তাতে হয়তো হাতে কিছু টাকা আসলেও আসতে পারে। এইসব ভাবতে ভাবতে আমাদের ঘরের যে সদর নাসটি আছে সেটা খুললাম। খুলতেই সামনে একটা কালো রঙের লম্বা ছায়া দেখতে পেলাম। গায়ে কাঁটা দিয়ে উঠল, আমার মাথা যেন ঘুরে গেল। কি করে সম্ভব? তার কারণ আমাদের সদর নাচের দরজাটি পূর্ব মুখে ছিল এবং এখন দুপুরবেলা চলছে। এখন সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে। হিসাব মতো আমার ছায়া পূর্ব দিকে হওয়ার জায়গায় সামনে পশ্চিম দিকে। মাথা করে অজ্ঞান হয়ে গেলাম। কিছুক্ষণ বাদ হুঁশ ফিরতেই দেখলাম আমাকে মুখে জলের ছিটা দিয়ে আমার মা তুলছে। মা চেঁচিয়ে বলে উঠল, এইভাবে সারাদিন না খেয়ে না দিয়ে পূজা আর্চা কর গাজা। এইসব করে করে শরীরটাকে 12টা বাজিয়ে ফেলছিস, যার জন্য গ্যাস হচ্ছে, আর এই তার ফল। মাথা ঘুরে পড়ে গেলি, চ ঘরে চ, একটু বিশ্রাম নে। এই কলেজ থেকে ফিরলি, আর বেশি চেঁচাবো না তোকে। আমি মনে মনে সেই জিনিসটা চিন্তা করতে লাগলাম, ওটা কি আমার কল্পনা ছিল নাকি সত্যি? আমি ওই জিনিসটা দেখলাম, সেই লম্বা ছায়া এখনো পর্যন্ত চোখের সামনে ভাসছে আমার। চোখে মুখে ভালো করে জল দিলাম, বিছানায় নেতিয়ে পড়লাম। ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙতেই দেখি সন্ধ্যে 7টা বেজে গেছে। সন্ধ্যা আর্নিক করতে হবে, শীতল দিতে যেতে হবে। উঠে সব জায়গায় শীতল দিয়ে এলাম। স্বপ্নে একটি জিনিস দেখেছিলাম। দেখি একটি সাদা রঙের ধুতি ও গায়ে একটি সাদা রঙের উত্তরীয় গায়ে দিয়ে একজন আমার দিকে তাকিয়ে মৃদুমন্দ হাসছে এবং আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই দিকে ঘুমটি ভেঙে যায়। এখন এই কথাই চিন্তা করতে করতে রাস্তায় হাঁটতে হাঁটতে শীতল দিতে যাচ্ছি। শীতল দেওয়া হয়ে গেলে ঘরে ফিরে আসি। রাত্রে খেয়ে দিয়ে ঘুমোতে যাই। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তার কারণ সকালে ভোরের দিকে আমায় উঠতে হয়। সেখানেও ঘুমের মধ্যে আমি একটি স্বপ্ন দেখলাম। সেই লোকটি আমাকে হাত ধরে কোথাও যেন নিয়ে যাচ্ছে। স্থানটি আমার ভালো করেই চেনা। ছোটতে আমি বহুবার এখানে যাওয়া আসা করেছি, আম পেড়েছি। সেটি হলো আমাদের পাশের জঙ্গলের একটা বৃদ্ধ আম গাছ। সেই গোড়ার দিকে সে ইঙ্গিত করে তার তর্জনী আঙুলটি ইশারা করলো। সে ইঙ্গিত করলো এই আম গাছের গোড়ার দিকে। হঠাৎ করে ঘুমটি ভেঙে গেল। ঘুমটি ভাঙার আগে দেখলাম সে কি হলো, হঠাৎ করে ইঙ্গিত করি আমার কাঁধের ওপরে চেপে বসলো। তার ওজন প্রায় নাই। আমার অতটা কষ্টও হচ্ছিল না তাকে কাঁধে নিতে। ঘুমটি ভেঙে যেতেই
চোখে মুখে হাত ধুয়ে নিত্য কাজকর্ম সারলাম। ভাবলাম একবার যাওয়াই যাক সেখানে। স্বপ্নে দেখলাম সেই জায়গাটা একবার গিয়ে দেখলে হয় না? সঙ্গে করে গাছ বসানোর সেই ছোট হাত কোদালটা নিয়ে চলে গেলাম। সেখানে কিছুক্ষণ মাটি খুঁড়বার পর আস্তে আস্তে সেই জায়গাটায় অনেকটা গর্ত হয়ে গেল। কেন জানি না, আমার মন বলছে এখানে কিছু একটা পাওয়া যাবে। আস্তে আস্তে খুঁড়তে খুঁড়তে কোদালটা একটা শক্ত ধাতব পদার্থে আঘাত লাগলো। সেখানে একটা পুরনো দিনের পেতলের বাক্স ছিল। বাক্সটা বেশি বড় নয়, প্রায় এখনকার দিনের চশমার বাক্সর ন্যায় ছোট বাড়া। সেই বাক্সের ভেতর থেকে সেই বাক্সটি ভেঙে ফেললাম। আমি দেখে তো অবাক হয়ে গেলাম। এই স্বপ্নে দেখা এই জিনিসটা সত্যি হয়ে গেল। কি অবিশ্বাস্য বিষয়! এই যে গুপ্তধন! আমি তাড়াতাড়ি করে হাতের ছোট কোদালটা নিয়ে আঘাত করলাম সেই তালাটিতে। তালাটি পুরনো রকমের। সেটি কীরকম দ্বারা খোলা যায় আমি জানতাম না। তালাটি ভালো করে ভাঙতেও অসুবিধা হচ্ছিল আমার। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তালাটি খুললাম। বাক্সটির ভেতর থেকে একটি নীলম পাথর বেরোলো। জানি না কত রতির হবে, তবে সাধারণ পাথরের থেকে অনেকটাই বড়। এটি গাটা অতটা পালিশ করা নয়, যেটা সাধারণত মানুষের আঙুলের আংটিতে দেখা যায়। পাথরটি ছাড়াও আমি একটি সোনার হার পেলাম, যেটা পুরনো দিনের নকশা করা আছে। এছাড়াও একটি রূপোর কড়া পেলাম, যেটা হাতে পড়ে। আমি তাড়াতাড়ি মাটিগুলোকে সেই আগেকার মতনই ঢেকে দিলাম। সেই জায়গাটি হালকা হালকা বোঝা যাচ্ছিল যে কেউ মাটি খুঁড়েছে, কিন্তু আমি তাড়াতাড়ি মাটি ঢেকে সেইখান থেকে চম্পট দিলাম। কারণ এইসব বিষয়ে অন্য কেউ যদি জানতে পারে তাহলে ভাগ বসাবে, আর নয়তো সরকারের হেফাজতে দিয়ে আসবে। আজকে আর কলেজ না গিয়ে এইসব সোনা দানা ও পাথরটি নিয়ে একটি শেখরার কাছে গেলাম। সেখানে গিয়ে দেখাতেই আমাকে সর্বপ্রথম জিনিস জিজ্ঞাসা করলো যে এটা তুমি কোথা থেকে পেলে, এই পাথর ও এই সোনা ও রূপো। আমি তাকে এই কথাটি জানালাম যে ও আমাদের বাপ দাদাদের সম্পদ, তারা লুকিয়ে রেখেছিল। আপাতত আমার টাকার খুব প্রয়োজন, তাই এগুলি আমি বিক্রি করতে বাধ্য হয়েছি, নচেত এগুলি আমার কাছেই থাকতো। পাথরটি আমি তাকে দেখালাম না, লুকিয়ে রাখলাম। দেখাতে গিয়েও পাঞ্জাবির পকেটে ভরে রাখলাম। বলা যায় না লোকটি পাথরটি দেখে সন্দেহ করতে পারে। আপাতত সোনা ও রূপো মিলিয়ে আমার কাছে ভালোই টাকা হয়েছে, যা দিয়ে সারা বছর আমাদের অনায়াসে কেটে যাবে। আজকে সন্ধেবেলা শীতল দিয়ে যখন বাড়ির দিকে রওনা হচ্ছি, উদয় জেঠুর হঠাৎ আগমন। তিনি এসে বললেন, বাবা, আমার ছেলেটি ক্লাস 9-এ উঠেছে। ভালো মাস্টার তো বলতে তেমন কেউ নাই, তা ভাবলাম তোমার কাছেই দিয়ে যাই।
তেমন তো কেউ পড়াশোনা নাই এই চত্বরে, তুমিই যা আছো এখনো পর্যন্ত। তা আমার ছেলেটিকে একটু দেখতে পারবে? আমি অনায়াসেই হ্যাঁ বলে দিলাম, কারণ আমারও যে এখন কিছু টাকার খুব প্রয়োজন। আস্তে আস্তে উদয় জেঠুর ছেলে ছাড়াও আরও ছাত্রের জোগাড় হয়ে গেল। এই সন্ধেবেলাটা শীতল দিয়ে আসার পরই আমি এদেরকে পড়াতে বসাই। ছেলেগুলো পড়াশোনায় খুব ভালো, মতিগতি খুব ভালো দেখছি। আজকে হাট, তাই হাট করতে এসেছি। হঠাৎ চোখে পড়ল দীপার দিকে। দীপা মেয়েটি আমার ছোট থেকেই খুব পছন্দের, তাকে আমি অনেক ভালোবাসি। জানি না সে কতটা কি আমার সম্বন্ধে ভাবে, কিন্তু সে আমায় ভালো বন্ধু মনে করে। যথারীতি আমিও সেই সম্পর্কেই আছি। এখন পর্যন্ত তাকে কোনো দিন বলে উঠতে পারিনি যে আমি তাকে ভালোবাসি। হাট ঘাট করে যখন ফিরছি তখন হঠাৎ সেই গাছটি আবার দুলে উঠল। অশ্বত্থ গাছটি মাঝে মধ্যেই দুলে ওঠে। এখন মাঝে মধ্যেই আমার এই দিকটায় যাওয়া আসা হয়। তেমন কেউ এই দিকটায় যাওয়া আসা করে না ঠিক কথাই, কিন্তু আমার বাড়ির দুটো পথের মধ্যে একটি পথ হলো এই রাস্তাটা। এই রাস্তাটা যখনই যাই তখনই গাছটি প্রায় আওয়াজ আসে। মনে হয় কোনো হুনু চিল্লিয়ে একটি ডাল থেকে অন্য ডালে চলে যায়। অতটা ধ্যান দিই না, কিন্তু অবাক করা বিষয়, একটিও হুনু আমি আজ পর্যন্ত লক্ষ্য করতে পেলাম না। আর সেদিন কলেজ থেকে ফিরে যে ছায়াটি দেখেছিলাম সেটি এখন পর্যন্ত মনে পড়ে। এখন পর্যন্ত আমি এইসব বিষয়গুলো কাউকেই জানাইনি। হতে পারে এটি অলৌকিক, কারণ অশ্বত্থ গাছে অনেক দেবতা ও অপদেবতাদের বাস। ছোট থেকেই আমি হনুমানের খুব ভক্ত। একনিষ্ঠভাবে ব্রহ্মচর্য পালন করে নিরামিষ খাই ও তার আরাধনা করি। জীবনে অনেক বড় লোক হওয়ার ইচ্ছা আছে, প্রচুর টাকা পয়সা ইনকাম করার ইচ্ছা আছে, বড় বাড়ি, বড় গাড়ি, এই সমস্ত জিনিসের। কিন্তু কাজ পাবো কোথায়? কাজ চাই আমার। এইসব জিনিস মাথার মধ্যে চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সারাদিন কাজ করে ক্লান্ত, তাই তাড়াতাড়ি ঘুম চলে এলো। স্বপ্নে দেখি সেই কাঁধে বসে থাকা লোকটি হাতটি সামনে এগিয়ে জঙ্গলের পথটির মধ্যে আমাকে যা করাচ্ছে, আমিও এগুচ্ছি। অবাক করা বিষয় এটাই যে এই লোকটি আমাকে যেখানে যেখানে নিয়ে যায় সেটি হয় আমার চেনা জায়গা, নইলে আমি আগে গিয়েছি। এই লোকটি যখনই স্বপ্নে আসে তখনই একটি সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে চারি জায়গায়, যেন চন্দন আর অগুরু মিশ্রিত এই গন্ধ। সেই সোনাদানাগুলি বিক্রি করে আমি যে টাকা পাই সেগুলি রেখে দিয়েছিলাম। আজকে হঠাৎ মায়ের ও বাবার সেই টাকাগুলি প্রয়োজন পড়ল, তাই আমি তাদেরকে দিতেই তারা আমাকে জিজ্ঞাসা করেছিল, আরে তুই এত টাকা কোথা থেকে পেলি? আমি বলেছিলাম, আমি একটি জায়গায় কাজ করি বাবা, ওই জায়গাটায় আমি পার্ট টাইম জব করি। কলেজ থেকে ফিরি, সেই জায়গায় 2 ঘন্টা মতো কাজ করি, যার জন্য
এতদিনে আমার কাছে এত টাকা মতো হয়েছে। বাবা আমার এই কথাটাই শুনে খুব খুশি হলেন। আমি সেই লোকটিকে আজকে স্বপ্নে দেখলাম, কোথাও যেন ইঙ্গিত করে আমাকে হাঁটাচ্ছে, পথ নির্দেশ করছে আমার কাঁধে চেপে। তারপরেই ঘুমটি ভেঙে যায় আমার। যথারীতি ভোরবেলা উঠে ব্যায়াম ফ্যাম করে, স্নান করে, ঠাকুর পুজো করে, যথারীতি চারি জায়গায় পুজো আর্চা করে সব ঠাকুর মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। আবার নিত্যদিনের কাজের মতো চলে গেলাম কলেজে। আজকে আমার ভালোবাসার মানুষটি রাস্তাতেই দেখতে পেলাম। বুকের ভেতরটা কেমন ধুকবুকানি বেড়ে গেল। আমি তাকে গিয়ে বলিয়ে দিলাম। সে একটু লাজুক চোখে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, অসুবিধে নেই আমার, তার এই বিষয়ে কোনো আপত্তি নেই। আমি যথারীতি আনন্দিত হয়ে তার মাথায় হাত বুলিয়ে চলে গেলাম নিজের কাজে, কলেজে। কলেজ থেকে নিজের বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে আসার পর যথারীতি শীতল ও তারপর টিউশনি, তারপর খেয়ে দিয়ে ঘুম। আবার আজকে কি স্বপ্নে দেখব সেইটাই আমার চিন্তা। জানি না লোকটা কে, কেন আমার এত সাহায্য করছে। যাই হোক, তাকে অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে। সেদিন রাত্রে যে জায়গাটা আমাকে নির্দেশ করেছিল সেই জায়গাটি আমি আজকে ঘুরে ফেললাম। সাবধানে খুললাম সন্ধ্যের পরে, তার কারণ এই জায়গাটিতে মানুষের আনাগোনা আছে। এই জায়গাটিতে কেউ যদি দেখে ফেলে তবে খুঁড়ে পাওয়া জিনিসটি আমাকে তাকেও ভাগ দিতে হবে। যথারীতি আজকে একটি সোনার হার পেয়েছি, আর তার সাথে একটি আংটি। এখন আমি বাড়িতে একটি ধাতু গলানোর চুল্লি বানিয়ে নিয়েছি, যেখানে রোজ আমি যে সোনাগুলি পাই সেগুলি ওখানেই গলাই এবং গলিয়ে অন্যান্য শেখরাদের কাছে নিয়ে যাই। কারণ একটি শেখরার কাছে বারবার গেলে অসুবিধে আছে, তারা আমার বিষয়ে জানতে পেরে যাবে বা সন্দেহ করবে। এইভাবে দিন চলতে লাগলো। অনেকটাই টাকা পয়সা করে ফেলেছি, যা ইচ্ছা ছিল তা সব পূর্ণ হয়ে গেছে। একটি কোম্পানির কাজেও ঢুকেছি, সেখানে ভালো মোটা টাকাই ইনকাম করি আমি। একদিন পূর্ণিমা রাতে চাঁদের আলোয় বাড়ির ছাদের উপরে উঠে বসে চাঁদের দিকে তাকিয়ে বলছি, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি যেই হয়ে থাকো না কেন, আমার জীবনে এইরকম সাহায্য করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ। হঠাৎ করে পেছন দিক থেকে গুরুগম্ভীর আওয়াজে কথা এলো, আমি তোর সাহায্য করেছি ঠিক কথাই, কিন্তু তোর পূর্বপুরুষের সুকর্ম ও তোর কর্মের ফল হিসেবেই। তবে আর না, অনেক হয়েছে। তুই যা চেয়েছিস আমি তোকে করে দিয়েছি। এরপর তুই নিজের যোগ্যতায় নিজের জীবনযাপন কর, আর সামনের মাসেই তুই বিবাহের প্রস্তাব ফেলে ফেল তার বাবার কাছে। তার বাবা নিশ্চয়ই রাজি হয়ে যাবেন তার মেয়ের হাত তোর হাতে দিতে। কিন্তু আপনি কে হে দয়াময়? ধন্যবাদ আপনাকে। যেখানে আপন আত্মীয়রাও আমাকে সাহায্য করেনি, সেখানে আপনি আমায় সাহায্য করলেন। আমি বেতাল। আমার বয়স প্রায় 250 বছরের ওপরে।
আমি তোকে এতদিন যত পুরনো ধন সম্পত্তি গাড়া ছিল তোদের পূর্বপুরুষের, সেইগুলি ফিরে দিয়েছি। আমার ওসব কিছু নয়। আমি তোর সাহায্য করে যে পুণ্য অর্জন করেছি সেটা থেকে আমি আজকে মুক্ত হব। প্রথম থেকেই আমি তোর উপরে লক্ষ্য রাখতাম। তুই খুবই ধার্মিক প্রকৃতির ছেলে, ব্রাহ্মণ হয়েও ব্রাহ্মণ ধর্ম ভালোভাবে পালন করেছিস, একনিষ্ঠ ভক্ত হয়ে উঠেছিস নিজের ইষ্টের। আমি খুব প্রসন্ন ছিলাম তোর প্রতি, তাই আমি তোকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলাম। আজকে আমি আর তোর কাছে থাকবো না। এই জীবন থেকে আজকে আমি মুক্তি পাব। বলি আস্তে আস্তে সে ধোঁয়ায় মিলিয়ে গেল। আমি হাত জড়ো করে চাঁদের দিকে তাকিয়ে কাঁদতে লাগলাম। পরবর্তীকালে সেই বেতালের কথা মতো 1 মাস বাদেই আমার বিয়ে হয়ে যায়। বর্তমানে আমি কলকাতার শহরাঞ্চলে থাকি। সঙ্গে বাবা মাকেও এখানে নিয়ে চলে এসেছি, কারণ গ্রামের জীবন খুব কষ্টের। এখন সেই জায়গাটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। মাঝে মধ্যেই সেই পুরনো বাড়িতে আমি যাই এবং দেখে আসি। বছরে 2 বার অন্ততপক্ষে আমরা সেখানে যাই, কারণ আমাদের কুলদেবীর পুজো করতে হয়। এই ছিল আজকের ঘটনা। আমার বলায় যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আর নিত্য নতুন সত্যি ভৌতিক ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এন্টিটি খারাপও হয়, ভালোও হয়। এবার আপনার কপালের উপরে যে আপনার সাথে যে এন্টিটিটা যুক্ত হচ্ছে সেটি ভালো না খারাপ। যদি ভালো হয় তারা আপনাকে আপনার ভাগ্যের চরম শিখরে পৌঁছে দিতে পারে, এবং যদি খারাপ হয় তবে দুর্ভাগ্য এনে দিতে পারে। বেতাল প্রায় সময়ই একা থাকতেই ভালোবাসে। এরা সাধারণত একান্ত কোনো স্থানে অশ্বত্থ গাছে বাসা বেঁধে থাকে। তাই বলা হয় অশ্বত্থ গাছের গোড়ায় ধূপ দ্বীপ ও প্রদীপ জ্বালাতে, যার জন্য তারা আপনার উপরে আশীর্বাদ করে। দয়া করে আপনারা কেউ অশ্বত্থ গাছের গোড়ায় নোংরা ফেলবেন না, এবং সেই জায়গাটিতে মূত্র ত্যাগ করে নোংরা করবেন না। এরা এসব জিনিস পছন্দ করে না। উল্টে আপনারই হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। বর্তমানে আমার কাছে অনেকগুলি ঘটনা আছে। আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান প্লিজ জানাবেন। আর আপনাদের জীবনেও যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তবে আমাদের লিখে অবশ্যই পাঠাবেন নিচে থাকা জিমেলে। নমস্কার।